অনেকেই মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার জন্য তার জীবনের খুব একটা ঝুঁকি ছিল না। অনেক ভারতবাসীর মনে এই ভুল ধারণাও আছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস আর কিছুই নয়, হিটলার বা অন্যান্য সামরিক বাহিনীর প্রধানদের মতোই একজন ডিক্টেটর। কিন্তু এই ভুল ধারণা আজকের এই ভিডিওতে আমি ভেঙে দেবো। আপনারা যদি মনে করে থাকেন যে নেতাজি একজন ডিক্টেটর ছিলেন এবং জাপান ও হিটলারের সঙ্গে হাত মিলিয়ে তিনি ভারতবর্ষে ডিক্টেটরশিপ স্থাপনা করতে চেয়েছিলেন, তাহলে সেই ধারণা আপনার সম্পূর্ণ ভুল। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখার পর নিশ্চয়ই আপনার সেই ধারণা ভেঙে যাবে, কারণ বার্মা এবং সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর বারবার নেমে এসছে প্রাণঘাতী আক্রমণ। শুধু তাই নয়, নেতাজি কখনোই ডিক্টেটরের মতো আচরণ করতেন না আজাদ হিন্দ বাহিনীর সেনা এবং অন্যান্য অফিসার ও কর্মচারীদের সঙ্গে। আজাদ হিন্দ বাহিনীতে প্রত্যেকটি মানুষের মতামতের একটা গুরুত্বপূর্ণ মর্যাদা ছিল। একনায়কতন্ত্র নয়, প্রকৃত গণতন্ত্র স্বাধীন ভারতবর্ষে স্থাপন করাই ছিল নেতাজির একটি উদ্দেশ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা নতুন ভিডিও। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলুন শুনে নেওয়া যাক প্রথম ঘটনাটি। নেতাজির হেডকোয়ার্টার তখন রেঙ্গুনে, একটি কাঠের দোতলা বাড়ির ওপরের তলায় তিনি থাকেন। সেই সময় জাপান, চীন, মালয়, বার্মা এই এতগুলো দেশে নেতাজির শত্রু খুঁজে পাওয়া বড়ই কঠিন একটা ব্যাপার, কারণ সর্বত্রই তার জয় জয়কার। তার দর্শন পাওয়ার জন্য প্রত্যেকদিন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। একবার এই সর্বাধিনায়কের ডাক পেলে মানুষ সর্বশান্ত হতেও প্রস্তুত আছে। এই সবেমাত্র কিছুদিন আগে নেতাজির গলার মালা নিলামে প্রায় 7 লক্ষ টাকা দিয়ে কিনে সর্বশান্ত হয়ে গেছেন এক শিখ ব্যবসায়ী, এবং তারপরেই তিনি যোগদান করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে। এমন এক মহান নেতার সম্বন্ধে বহু দুর্নাম ছড়িয়েছিলেন সেই সময়কার ব্রিটিশ সরকার এবং সেই সময়কার নরমপন্থীরা বারবার নেতাজির জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তারা কোনোভাবেই পেরে উঠছিলেন না ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে নেতাজি সম্বন্ধে ভুল বোঝাতে। অগত্যা তারা নিয়েছিল এক মারাত্মক পথ। বার্মার এই হেডকোয়ার্টারে নেতাজির ঘরের সামনে পাহারায় সর্বদা মোতায়েন থাকতো আজাদ হিন্দ বাহিনীর কিছু সেনা জওয়ান, এবং তাদেরই লিডার ছিলেন বিশ্বম্বর দাস পান্ডে। এই পান্ডেজি ছিলেন একজন সরল ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ এবং মনে প্রাণে হনুমানজির ভক্ত। কিন্তু হঠাৎই কিছুদিন ধরে এই মানুষটি তার স্বপ্নে হনুমানজির দেখা পান, এবং তিনি দেখতে পান যে হনুমানজি তাকে জানাচ্ছে যে নেতাজির ওপর খুব তাড়াতাড়ি নেমে আসতে চলেছে গুপ্তচরদের আক্রমণ। বিচলিত পান্ডেজি এই কথাটি আজাদ হিন্দ বাহিনীর অনেক জওয়ানকেই জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে অনেকেই হাসি তামাশা করতেন, কিন্তু পান্ডেজি সারাদিন বিচলিত হয়ে থাকতো তার সর্বাধিনায়ক নেতাজির জন্য। নেতাজির ওই হেডকোয়ার্টারের একতলায় তিনি সারাদিন পাহারা দিতেন, এমনকি তার ডিউটি শেষ হয়ে গেলেও তিনি ওই সিঁড়ির তলাতেই বসে থাকতেন। কিন্তু অবশেষে পান্ডেজি অর্থাৎ বিশ্বম্বর দাস পান্ডের এই দুঃস্বপ্নই সত্যিতে পরিণত হয়েছিল। ঘটনাটি ঘটেছিল 22শে ফেব্রুয়ারি 1944 সালের সকাল 10টা কি 11টা বাজে। নেতাজি তার রুমে তার পার্সোনাল স্টেনো ভাস্করনের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। এইমাত্র খবর এসেছে যে কস্তুরীভাই গান্ধী মারা গেছেন। নেতাজির মন ভীষণভাবে ভারাক্রান্ত। এই সময় হঠাৎই যেন বাইরে একটা শোরগোল পড়ে গেল। চারিদিক থেকে একটাই আওয়াজ শোনা গেল, পাকড়ো পাকড়ো। সঙ্গে সঙ্গে নেতাজি এবং তার স্টেনো ভাস্করন নেমে এলেন নিচের তলায়। দেখা গেল সেখানে এক কম বয়সী গুপ্তচরকে ধরে ফেলেছে বিশ্বম্বর দাস এবং আজাদ হিন্দ বাহিনীর অন্যান্য সেনারা। এই গুপ্তচরের বয়স অল্প আর পরনে ছিল আজাদ হিন্দ বাহিনীর পোশাক। নেতাজিকে হত্যা করার জন্য তিনি বাধ্য হয়ে হয়তো এই ছদ্মবেশ নিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই এই গুপ্তচর বিশ্বম্বর পান্ডার চোখ এড়াতে পারেননি। এই গুপ্তচরের কাছ থেকে উদ্ধার করা হয় একটি 22 পিস্তল এবং একটি ছোরা। নেতাজি আদেশ দিলেন এই ছেলেটিকে ওপরের ঘরে অর্থাৎ তার নিজস্ব রুমে নিয়ে আসার জন্য। 4-5 জন মিলে পাকড়াও করে এই গুপ্তচরকে নেতাজির ঘরে এনে উপস্থিত করলো, এবং তারপরে যে ঘটনাটি ঘটেছিল সেটা শুনে আপনার চোখে জল চলে আসবে। এরপর নেতাজি যে আদেশটি দিলেন তা শুনে সকলেই একটু অবাক হলেন। আমার মনে হয় এই পরবর্তী ঘটনাটি শোনার পর নেতাজি এবং অন্যান্য ডিক্টেটরদের মধ্যে যে তফাৎ ছিল তা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নেতাজি আদেশ দিলেন যে এই মুহূর্তে ওই গুপ্তচর ছাড়া বাকি যারা এই ঘরে উপস্থিত আছেন তারা যেন এই মুহূর্তে এই ঘর থেকে বিদায় নেয়। আজাদ হিন্দ বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পান্ডেজি একটু অবাক হলেন, একটু ইতস্তত করে বললেন, লেকিন নেতাজি। তার কথাটি শেষ করতে না দিয়েই নেতাজি বিশ্বম্বর দাসকে বললেন,
আমি কোনো সামরিক স্কুলের ট্রেনিং নিইনি বলে আমার টার্গেট প্র্যাকটিস নিয়ে কি তোমার কোনো সন্দেহ রয়েছে? এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তিনি তার কোমর বন্ধক থেকে একটি রিভলভার বার করে টেবিলের ওপর রাখলেন। আর কোনো কথা না বাড়িয়ে সর্বাধিনায়ক নেতাজির আদেশ পালন করলেন। সেই মুহূর্তে রুমে উপস্থিত সকলে 15 মিনিট অপেক্ষা করার পর যখন বেল বেজে উঠল, তখন ভাস্করন অর্থাৎ নেতাজির পার্সোনাল স্টেনো নেতাজির ঘরে প্রবেশ করলেন। তখন ঘরে সেই গুপ্তচর যুবক নিজের মুখ 2 হাত দিয়ে ঢেকে কার্পেটের মেঝের ওপর বসে আছে। নেতাজি আদেশ দিলেন যে আজকের রাতটা তাকে বন্দি করে রাখা হোক এবং কাল সকালে তিনি তার বিবেচনা করবেন। নেতাজির আদেশ পাওয়ার পর প্রহরীরা যখন তাকে নেতাজির ঘর থেকে নিয়ে যাচ্ছেন, তখন এই গুপ্তচর তার 2 হাত প্রসারিত করে বললেন, আমাকে গুলি করার আদেশ দিন নেতাজি, বিচার আমি চাই না। কাল সকালে নেতাজি কি করতে চলেছেন তার একটা আভাস পেয়েছিলেন নেতাজির পার্সোনাল স্টেনো ভাস্করন। তাই তিনি সরাসরি নেতাজিকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ওকে বেকসুর ছেড়ে দিতে চান? নেতাজি তার উত্তরে বলেছিলেন, আমরা সকলেই সামরিক আইনে প্রতিজ্ঞাবদ্ধ, তবে এইটুকু বলতে পারি যদি ওকে ছেড়ে দেওয়া হয় তবেও নেতাজির কোনো ক্ষতি করতে আর আসবে না। নেতাজি গুপ্তচরের উদ্দেশ্যে বলতে গিয়ে বলেছেন যে ওই বর্মী ছেলেটির বয়স মাত্র 19 বছর, লেখাপড়া বিশেষ শেখেনি, কিন্তু খাঁটি ইস্পাত। দরদি কামারের হাতে পড়লে ছেলেটা একখানা ঝকঝকে তলোয়ার হতে পারত, কিন্তু ঘটনাচক্রে সেই ছেলেটি গিয়ে পড়েছে ব্রিটিশ গোয়েন্দাদের খপ্পরে। তাই ছেলেটিকে ভুল বোঝানো হয়েছিল যে আজাদিন বাহিনী এবং নেতাজি এসেছেন বর্মাকে অধিকার করতে, এবং তার মনে এই ভুল ধারণাটি তৈরি করা হয়েছিল যে নেতাজি একজন অত্যাচারী দিগ্বিজয়ী। তাই জন্য এই বর্মী ছেলেটি নেতাজিকে খুন করতে এসেছিল। আশা করি এই ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পেরেছেন যে নেতাজির উদ্দেশ্য ছিল ওই ছেলেটিকে কোনো শাস্তি না দেওয়া, কারণ নেতাজি ছেলেটির মধ্যে একটি সুদূর ভবিষ্যৎ এবং তার চোখে দেখেছিলেন অনুশোচনা। নেতাজির এইরূপ আচরণ দেখে আমরা বুঝতে পারি যে এটাই হলো একটি ডিক্টেটর এবং প্রকৃত নেতার তফাৎ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই বর্মী গুপ্তচর যখন নিচে আজাদিনদের বাহিনীর কাছে ধরা পড়েছিল, তখন তাদের সঙ্গে ধস্তাধস্তিতে তার কিন্তু ঠোঁটের একটা অংশ কেটে গেছিল। আর ভাস্করন যখন নেতাজির রুমে ঢুকেছিলেন তখন সেই রুম থেকে ডেটলের গন্ধ ছাড়ছিল এবং তিনি দেখেছিলেন যে নেতাজি তার টেবিলে রাখা একটি ডেটল সঙ্গে সঙ্গে বাথরুমে রেখে দিয়ে এলেন। বুঝতেই পাচ্ছেন যে গুপ্তচর নেতাজিকে হত্যা করতে এসেছিল, নেতাজি ডেটল দিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে দিয়েছিল। ভাবতে পারছেন, এটাই হচ্ছে আমাদের নেতাজি। কিন্তু এই ঘটনা ঘটার পর বিশ্বম্বর দাস পাণ্ডের মানসিক চিন্তা দিন দিন আরও বেড়ে যেতে লাগলো। নেতাজির চিন্তায় রীতিমতো তিনি মানসিক উদ্বেগ পেতে থাকলেন এবং এতটাই খারাপ জায়গায় গিয়ে পৌঁছলো যে সারাদিন নেতাজির প্রাণের চিন্তা করা ছাড়া আর তার অন্য কোনো কাজ ছিল না। কিন্তু কোথাও গিয়ে তার দুশ্চিন্তা আবার সত্যিতে রূপান্তরিত হয়েছিল। নেতাজির ওপর দ্বিতীয় আক্রমণ হলো সেই একই সপ্তাহে। তখন রাত প্রায় 8:30। নেতাজি বাড়িতেই আছেন। হঠাৎই নেতাজির হেডকোয়ার্টারের সামনে এসে দাঁড়ালো একটা কালো জাপানি মেঘ গাড়ি। স্টিয়ারিংয়ে বসে আছেন একজন ড্রাইভার এবং পেছনের সিটে বসে আছেন 2 জন মানুষ। একটি গ্রে রঙের কোট পরা ভদ্রলোক নেমে এলেন গাড়ি থেকে। মাথায় টাক, বাঁ হাতে লাঠি, চোখে চশমা আর এক হাত কোটের পকেটের ভেতর। দ্বিতীয় যাত্রীটি কিন্তু বসে আছেন গাড়ির মধ্যে। ড্রাইভার বসে আছেন স্টিয়ারিং হাতে একদম পাথরের মূর্তির মতো, এবং আশ্চর্যের বিষয় প্রথম ব্যক্তিটি গাড়ি থেকে নামার পরেও ড্রাইভার কিন্তু গাড়ির সুইচ অফ করেননি। গাড়ি থেকে নেমে এসে ব্যক্তিটি দাঁড়ালেন বাড়ির সামনে, এবং বাড়ির সামনে যে দারোয়ান পাহারা দিচ্ছিলেন তিনি বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেয়ে তার সামনে এসে তার আসার কারণ জিজ্ঞাসা করেন। এই সময় বৃদ্ধ ব্যক্তিটি তার পরিচয় দেন বাংলার বিপ্লবী রাসবিহারী বসু বলে, এবং জানতে চান যে সুভাষ বাড়ি আছে কিনা। পাহারাদার এই সময় রাসবিহারী বসুর নাম শুনে থতমত খেয়ে যান। যদিও এই প্রহরী রাসবিহারী বসুকে কখনোই নিজের চোখে দেখেননি, কিন্তু ফটোতে দেখেছেন। ফটোতে রাসবিহারী বসুর সঙ্গে এই মানুষটির অনেকটা সাদৃশ্য থাকায় প্রথমত তার কোনো রকম কোনো সন্দেহ হয়নি, এবং যেহেতু এই ব্যক্তিটি নেতাজিকে নেতাজি না বলে সুভাষ বলে ডেকেছিল, তাই জন্য তার মনে আরোই কোনো সন্দেহ জন্মায়নি। পাহারাদার এই বয়স্ক ভদ্রলোককে নিচে বসতে বলে চটপট নেতাজির ঘরের দিকে প্রস্থান করেন, কিন্তু না, প্রথমেই তার বাধা হয়ে দাঁড়ায় বিশ্বম্বর দাস পাণ্ডে। যদিও তিনি তখন ডিউটিতে ছিলেন না, কিন্তু আমি আগেই বলেছি যে এই মানুষটি 24 ঘন্টায় নেতাজির সেফটি এবং সিকিউরিটির জন্য সিঁড়ির তলাতেই পায়চারি করতেন। বিশ্বম্বর দাস কিন্তু আজাদিন বাহিনীর অতি পুরনো একজন সদস্য, এবং তিনি মোহন সিংয়ের সময় থেকেই আজাদিন বাহিনীতে ছিলেন এবং রাসবিহারী বসু অর্থাৎ সেনসাইজিকে খুব ভালোভাবে চিনতেন। তাই জন্য
তাই জন্য তিনি ছুটে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন যে এই বৃদ্ধ মানুষটি রাসবিহারী বসু নয়। তৎক্ষণাৎ তিনি মানুষটিকে ধরে ফেলেন এবং ইতিমধ্যেই প্রহরী নেতাজির ঘরে উপস্থিত হয়েছেন এবং তাকে জানিয়েছেন যে সেনসাইজি অর্থাৎ রাসবিহারী বসু তার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু ঠিক সেই সময় কিছুক্ষণ আগেই রাসবিহারী বসু টোকিও ব্রডকাস্টিং সেন্টার থেকে বক্তৃতা দিয়েছেন। নেতাজি বুঝতে পেরে যান যে এই ব্যক্তি রাসবিহারী বসু হতে পারে না। আসল ঘটনা কি ঘটেছে সেটা দেখার জন্য তারা তৎক্ষণাৎ বাড়ির বাইরে আসতে শুরু করেন, আর সেই সময় একটি ফায়ারিংয়ের আওয়াজ পান। পরে বিশ্বম্বর দাস বলেছিলেন যে যখন তিনি এই বৃদ্ধ মানুষটিকে ধরে ফেলেছিলেন তখন হঠাৎই কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা মারে এবং তিনি পড়ে যান, এবং এই সুযোগ নিয়ে ওই দুজন ব্যক্তি গাড়িতে উঠে চম্পট দেয়। কিন্তু বিশ্বম্বর দাসও অনেক পুরনো খেলোয়াড় এবং আজাদিন বাহিনীর একজন সৎ সৈনিক। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজেকে সামলে নেন এবং তার বন্দুক থেকে ফায়ার করেন, কিন্তু অল্পের জন্য সেই গুলি টায়ারে না লেগে রেয়ার ভিউ মিররে গিয়ে লাগে এবং সেই যাত্রায় নেতাজিকে বাঁচিয়ে দেয় বিশ্বম্বর দাস পান্ডে। পরবর্তীকালে এই বিশ্বম্বর দাসকে নেতাজি নিজে ডেকে তার হাতে কিছু টাকা দিয়ে বলেছিলেন পান্ডেজিকে তিনি একটি অনুরোধ করতে চায়। তার এত খারাপ সময় চলছে যে সে চায় পান্ডেজি হনুমানজির কাছে তার নামে পুজো দিক এবং অবশ্যই তাকে যেন সে প্রসাদ দিতে না ভোলে। বাস্তববাদী এবং রণকৌশলে মাস্টার মাইন্ড নেতাজির এই ছেলে মানুষই দেখে ভাস্করন খুব অবাক হয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সত্যি কি আপনি বিশ্বাস করেন যে বিশ্বম্বর পান্ডের এই স্বপ্নের কথা সত্যি? নেতাজি তার উত্তরে বলেছিলেন, আমি শ্রদ্ধা করি ওর ধর্ম বিশ্বাসকে। ভারতবর্ষ দাঁড়িয়ে আছে ওই ধর্ম বিশ্বাসের ওপর। কিন্তু পরবর্তীকালে বিশ্বম্বর পান্ডে আরো বেশি করে চিন্তায় পড়ে গেছিলেন। তার এই দুশ্চিন্তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। একদিন রাত্রিবেলা যখন তিনি নেতাজির ঘর পাহারা দিচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে একজন জাপানি সেনা নেতাজির ঘরের দিকে এগিয়ে আসছেন। তখন তিনি বারবার তাকে আদেশ দেন যে সে যেন আর এগিয়ে না আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জাপানি অফিসার হয়তো তার ভাষা বুঝতে না পারায় তিনি তার আদেশকে মান্যতা না দিয়েই নেতাজির ঘরের দিকে এগিয়ে আসে এবং নেতাজির দুশ্চিন্তায় জর্জরিত বিশ্বম্বর দাস তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং সেই জাপানিজ অফিসারের মৃত্যু ঘটে। এই ঘটনাটি ঘটার পর নেতাজি তার ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত ব্যাপারটা বুঝতে পারার পর আদেশ দিয়েছিলেন যে তার হাত থেকে যেন অস্ত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে বন্দি করা হয়। তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, হয়তো নেতাজি কোথাও আশঙ্কা করেছিলেন যে এই লজ্জা সহ্য করতে না পেরে বিশ্বম্বর দাস আত্মহত্যা করতে পারে। এভাবে বিশ্বম্বর পান্ডের মতো বহু সৈনিক নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের জন্য নেতাজির জীবন বাঁচিয়েছিলেন। কিন্তু আজ আমাদের পাঠ্যপুস্তক, আমাদের ইতিহাসের বই, আমাদের নথি কোনো কিছুই মনে রাখেনি এই বিশ্বম্বর দাস পান্ডের মতো মানুষগুলোকে, যারা নেতাজির জন্য নিজের জীবন পর্যন্ত দিতে একবারও ভাবেননি। আমাদের পাঠ্যপুস্তক অথবা ইতিহাসের লিপিগুলো একবারও মনে রাখেনি এই আজাদিন বাহিনীর কথা, যাদের জন্য আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম। আসুন না ছড়িয়ে দিয়ে এদের গল্প গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন প্রান্তে প্রান্তে। আপনি ওই চ্যানেলটাকে নতুন থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে, আর বলে যেতে চাই জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থাকবেন, ভালো রাখবেন।